কবিগুরুর প্রয়াণ দিবসে আড্ডা আসরে শ্রদ্ধার্ঘ্য শ্রুতি নাটক কবিগুরু রচিত দেনা পাওনা গল্প অবলম্বনে শ্রুতি নাটক দেনা পাওনা নাট্যরূপে ছন্দা চ্যাটার্জি, অংশগ্রহণে নিরুপমার বাবার ভূমিকায় সুব্রত মজুমদার, ভাষ্যপাঠে বোম্বা মজুমদার, নিরুপমার বরের ভূমিকায় ঈশান রায়, নিরুপমার মায়ের ভূমিকায় ববিতা বিশ্বাস, শাশুড়ির ভূমিকায় শান্তনা পাল এবং নিরুপমার ভূমিকায় ছন্দা চ্যাটার্জি। সমগ্র নাটকটি পরিচালনা করেছেন ববিতা বিশ্বাস। শুরু করছি আমাদের শ্রুতি নাটক দেনা পাওনা। নীরু, দেখ দেখ, তোর বাবা গড়িয়ে নিয়েছে। দেখি তো মা, তোর গলায় কেমন লাগে দেখি। ও মা, তোর মুখখানা এমন কোমড়া কেন? নতুন জীবনের পথে পা বাড়াচ্ছিস, কোথায় মুখটাতে হাসি লেগে থাকবে। ছাড়ো তো, আমার ভালো লাগছে না। ও মা, শোনো মেয়ের কথা। কেন, হয়েছেটা কি? মা, তুমি কিছু বুঝতে পারো না? বাবার চেহারার দিকে তাকিয়ে দেখেছো একবার? টাকা জোগাড়ের জন্য সকাল থেকে রাত পর্যন্ত ঘুরতে ঘুরতে কি চেহারাটাই না হয়েছে। আহা, তা আমাদের একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। মেয়ের বিয়ে তো একবারই আসে নাকি? কিন্তু এ কেমন নিয়ম মা তোমাদের? কেন, কি হলো আবার? মা গো, এ কেমন সমাজ তোমাদের? এ কেমন জীবন আমার? নতুন জীবনে পা বাড়াবো কি বাবার মুখ দিয়ে রক্ত তুলে? নীরু, চুপ কর মা, এমন কথা বলতে নেই। তোর বাপের মন চায় তুই সুখী হ মা। আমাদের আর কি, তিনকাল পেরিয়ে এককাল এসে পৌঁছেছি। তোদের সুখ মানেই তো আমাদের সুখ। চাই না এমন সুখ। তোমাদের মেয়ে কি এতটাই ফেললা? 10,000 টাকা দিয়ে সুখ কিনে আনতে হবে? মেয়ে হয়ে জন্মেছিস, স্বামী ঘর তো করতেই হবে মা। 5 ছেলের পর যখন এক কন্যা জন্মালো, তখন মৃত্যুবাড়িতে আনন্দ আর ধরে না। বাপ মা অনেক আদর করে মেয়ের নাম রাখল নিরুপমা। দেখতে দেখতে নিরুপমা বিবাহযোগ্য হয়ে উঠল। এদিকে ওদিকে সম্বন্ধের খোঁজ শুরু হলো। রামসুন্দর মিত্র অনেক খোঁজ খবর করেও মনের মতন পাত্রের সন্ধান পাচ্ছিলেন না। অবশেষে মস্ত এক রায় বাহাদুরের ঘরে বিবাহযোগ্য একমাত্র ছেলের সন্ধান পেলেন। রায়বাহাদুরের পৈতৃক বিষয় আশয় যদিও এখন কমতির দিকে, কিন্তু বনেদি ঘর বটে। সম্বন্ধ পাকা হওয়ার সময় পাত্রের বাবা বললেন, বুঝলেন মিত্রমশাই, আমার ছেলে বড় সরকারি চাকুরে। এই বাজারে কি চারদিগানি কথা? হ্যাঁ, তা তো ঠিকই রায় বাহাদুর। আমাদের বিশেষ দাবি দাওয়া নেই। হ্যাঁ, তবে বুঝতেই তো পাচ্ছেন, ওরম পাত্রের সম্মান রাখতে এই ধরুন নগদ 10,000 টাকা দিলেই হবে। আর গয়নাগাটি আপনারা গা ভর্তি যা দেবেন তাতেই হবে। ওদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি না। তবে বরপণের নগদ 10,000 টাকাটা বিয়ের দিনই দিতে হবে। কি বললেন? 10,000? না মানে? হ্যাঁ, 10,000। ওইটে না হলে এই সম্বন্ধের পাটিপত্র কিন্তু আমি করতে পারবো না। না না না, আমরা ঠিক জোগাড় করে দেব, আপনি চিন্তা করবেন না। তাহলে এই কথাটাই পাকা রইল। হ্যাঁ। রামসুন্দর মিত্র কিছুতেই আর টাকার জোগাড় করে উঠতে পারে না। জিনিসপত্র বন্ধক দিয়ে বিক্রি করে অনেক চেষ্টাতেও 1,600 টাকা বাকি রয়ে গেল। অবশেষে বিবাহের দিন উপস্থিত হলো। একজন চড়া সুদে টাকা ধার দেবে বলেছিল। সময়কালে সেও উপস্থিত হলো না। এদিকে বিবাহ সভায় তুমুল গোলযোগ বেঁধে গেল। আমি আপনার পায়ে ধরছি, এই শুভ কাজটা হয়ে গেলে আমি আপনার সব
টাকা শোধ করে দেব। না না না, টাকা হাতে না পেলে বর বিয়ের পিড়িতে বসবে না। এমন কাজ করবেন না রায়বাহাদুর, আমার মেয়ে তো লগ্নভ্রষ্ট হয়ে যাবে। আপনার পায়ে পড়ছি, আপনার সব টাকা আর কয়েকদিনের মধ্যেই আমি শোধ করে দেব। আপনি অন্তত বরকে বিয়ের পিড়িতে বসতে বলুন। আগে টাকা, তারপরে বিয়ে। আমার সরকারি চাকুরি ছেলের কোনো মূল্য নেই নাকি? এদিকে অন্দরমহলে কান্নাটোল পড়ে গেল। এরই মধ্যে পাত্র বলে উঠল, কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না। বিয়ে করতে এসেছি যখন, বিয়ে করেই যাব। তোমাকে ছোটবেলা থেকে এই শিক্ষা দেওয়া হয়েছে? দেখুন দেখুন, আজকালকার ছেলের ব্যবহার দেখুন। ছেলে আমার পাস দিয়ে এসেছে, রিফার্মেন্সের হাওয়া লেগে গেছে। বিয়ে এক প্রকার নিরানন্দে সম্পূর্ণ হয়ে গেল। এবার কন্যা নিরুপমার শ্বশুরবাড়ি যাওয়ার সময় হয়েছে। বাবা, ওরা কি আমাকে আর এই বাড়িতে আসতে দেবে না? তোমাদের না দেখতে পেলে আমি মরে যাব। ওরকম অলক্ষণে কথা বলিস না রে মা। কেন আসতে দেবে না ওরা? আমি তোকে নিয়ে আসবো। শ্বশুরবাড়ি যাওয়া অবধি নিরুপমা উঠতে বসতে খোঁটা শুনতে হচ্ছে। এদিকে নিরুপমার বর কর্মসূত্রে বিদেশে। বাপের বাড়ির নিন্দা শুনে শুনে নির্জনে কান্না করা ছিল নিরুপমার নিত্যদিনের অঙ্গ। রামসুন্দর প্রায় মেয়েকে দেখতে আসে বেয়াই বাড়িতে। কখনো বা দেখতে পান, কখনো বা পান না। ওই বাড়ির চাকর বাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখেন। বিশেষত নিরুপমার শাশুড়ির আক্রোশ কিছুতেই যেন মেটে না। দেখো দেখো, পটের বিবি জানো, ঢং দেখে মরে যাই। এলোকেশি হয়ে কি ভাবা হচ্ছে শুনি? বাপের বাড়ির কথা? না মা, তেমন কিছু নয়। কাজকর্ম তো কিছু করতে হবে। খোকার বেঁধে নিয়েছি, নতুন বউ এনেছি, তা তোমার তো রান্নাঘরের দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, সে তো নেবই। এখন তো নতুন আমি। কেন লা? নতুন বউ বললে কি ফুলের ঘায়ে মূর্ছ যাবে? তড়িঘড়ি করে কর্তা আমার ছেলেটার বেঁধে এলো। তোমার বাপ তো একটা ঠগ। এই তো পাটিপত্রের দিনে সবার সামনে কথা দিয়েছিল, তখন আর কি অত শত বুঝেছিলুম বাপু? দেখে শুনে তো মনে হয়েছিল ভদ্রলোক, যেন মিষ্টি কথার ফুলঝুরি। ভগবান, ঠক দোচ্চর। বের আসরে শেষমেশ কিনা ৩,০০০ টাকা গুজে দিয়েই তোমায় গুচ্ছে দিয়ে গেল। আপনি যা বলে আমাকে বলুন, আমার বাবার নামে ওরকম ভাবে বলবেন না। শোন কথা, যত বড় মুখ নয় তত বড় কথা। একটা সমত্ব মেয়ে ছেলে দুবল গন্ডে পিণ্ডে গিলছে, তার উপর আবার ধরা চূড়া ওষুধপত্র। তবে এও আমি বলে দিচ্ছি, ওই টাকা সুদ হয়ে আসলে আমি ঘরে তুলবই। নিরুপমার শ্বশুরবাড়িতে এই অপমান ছিল নিত্যদিন। এরই মাঝে রামসুন্দর মিত্র ১,০০০ টাকা জোগাড় করে রায়বাহাদুরের কাছে আসেন। তিনি এই টাকা নিতে অস্বীকার করে বলেন, বুঝলেন মিত্র মশাই, চো মেরে আমি হাত গন্ধ করি নে। বেশ কিছুদিন পরে অনেক কষ্ট করে আরও কিছু টাকা জোগাড় করে রামসুন্দর মিত্র বেয়াই বাড়ির অন্দরমহলে নিজের মেয়ের কাছে এসে দাঁড়াতেই নিরুপমা বলে উঠল, বাবা, তোমার দিকে তাকানো যাচ্ছে না। এই কদিনে তুমি আরো বুড়ো হয়ে গেছো। তোমার মুখটা তো শুকনো লাগছে কেন? কেন তুমি নিজেকে এত গুটিয়ে রাখো বাবা? সে তুই বুঝবি না রে মা। নিজের মেয়ের কাছে এসেছো, নিজের মেয়ের সাথে কথা বলছো, তাতে কিসে এত তোমার ভয়, এত সংকোচ কেন বাবা? না, তোর বিয়ের বরপণের টাকা তো আমি দিতে পারিনি, সেই জন্যই তো আমার এত ভয় আর সংকোচ। টাকা দিতে পারো না তো কি হয়েছে? আমার এই শরীরটাকে বন্ধ করে রেখেছো? আমি তো গততে শোধ করছি। আমাকে আমাকে একবার বাড়িতে নিয়ে চলো না বাবা। হ্যাঁ মা, আজ কিছু টাকা নিয়ে এসেছি। পুজোর সময় বাড়ি বিক্রি করে বরপণের বাকি পুরো টাকা আমি শোধ করে আমি তোকে বাড়ি নিয়ে যাবো রে মা। না বাবা, তুমি ওদেরকে আর একটা টাকাও দেবে না।
আমার বর কিন্তু একটা টাকাও চাইনি। দোহাই তোমার, তুমি এই কাজ করবে না। দাদাদের কি অপরাধ? আর আর ওই ওই দুধের শিশু তারই বা কি অপরাধ? না মা, তোকে যে ওরা অপমান করবে। না বাবা, আমাকে আর ওরা কোনো অপমান করতে পারবে না। তোমাদের মেয়ের কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণ কি আমার দাম? তুমি আর এই বাড়িতে অপমানিত হতে আসবে না বাবা। আমাকে আর নিতে আসতে হবে না, তুমি চলে যাও। দাসী মারফত নিরুপমার শাশুড়ি বাবা মেয়ের কথোপকথন শুনতে পেয়েই এই যে বড় ঘরের মেয়ে, বাপকে ফেরত পাঠানো হয়েছে কেন শুনি? বাপের বাড়ির জন্য যখন এতই পীড়িত, তো যাও না সেই চুলোয়। মরতে কেন এখানে এসেছো শুনি? এরপর থেকেই নিরুপমার উপর অত্যাচার আরও বাড়তে শুরু করলো। এক নিদারুণ মানসিক যন্ত্রণায় নিজের আহার নিদ্রার প্রতি অবহেলার কারণে নিরুপমা অসুস্থ হয়ে পড়ল। অসুস্থতা যখন গুরুতর, তখন নিরুপমা তার শাশুড়িকে বলে উঠল, শরীরটা ভালো নেই মা, একবার বাবাকে ডেকে পাঠাবেন? ঢং দেখে আর বাঁচি নে। এই শরীর খারাপ, বাপের বাড়ি যাওয়ার বাহানা। সব বুঝি রে, অসুস্থতা একটা ভান মাত্র। সেদিন সন্ধ্যার পর নিরুপমার অসুস্থতা বাড়াবাড়ি আকার নিল। জ্বর আরও বাড়তে থাকল। ডাক্তার ডাকা হলো এবং সেই ডাকাই শেষ ডাকা হলো। সেদিন রাতে নিরুপমা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। বৌমার মৃত্যুতে যাগযজ্ঞ করে শ্রাদ্ধ শান্তি করা হলো। এদিকে নিরুপমার বাবা মা তার আদরের কন্যার জন্য হাউদাস করতে লাগলো। পাড়া প্রতিবেশীরা তাদেরকে বোঝাতে লাগলো, তোমাদের মেয়ে স্বর্গে গেছে শাখা সিঁদুর নিয়ে। নিরুপমার শ্রাদ্ধ শান্তির কিছুদিন পরে রায়বাহাদুরের ছেলে মাকে চিঠি লিখেছে, আমি এখানে সমস্ত বন্দোবস্ত করে রেখেছি মা, তুমি চিঠি পাওয়া মাত্র নীরুকে পাঠিয়ে দিও। সেই চিঠি পেয়ে নিরুপমার শাশুড়ি তার পুত্রকে চিঠিতে জানান, বাবা, তোমার স্ত্রী গত হয়েছে। তোমার বাবা নতুন একটি মেয়ে দেখেছে, খুব সুন্দরী। আর এবার নগদ 20,000 টাকা হাতে হাতে দেবে বলেছে বিয়ের দিনই। তুমি চিঠি পেয়েই তাড়াতাড়ি চলে এসো। ইতি, তোমার পরম পূজনীয় মা।